বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল হাওয়া, কেন এই সংকট তৈরি হলো, কেন ক্রেতারা কিনতে পাচ্ছেন না, সেই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের স্টাফ রিপোর্টার জসীমউদ্দিন বাদল। জসীমউদ্দিন বাদল, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আপনার কাছ থেকে একটু জানতে চাই, বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল হাওয়া ক্রেতারা কেন কিনতে পারছে না? ক্রেতারা কিনতে পারছে না বলতে আসলে তেলের দাম বাড়ানোর একটা সম্ভাবনা আছে, যেহেতু মিলাররা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। তো সেই জন্য তারা দেশীয় তেলের দাম বাড়ানোর সরকারকে অনুরোধ করছে বারবার, কিন্তু সরকার তেলের দাম বাড়ানো না বাড়িয়ে আমদানি এবং উৎপাদন পর্যায়ে শুল্ক কর এবং ভ্যাট মূসক যেটাকে বলা হয়, এটা 2 দফায় কমানো হয়েছে। তো কমানোর ফলাফলে হচ্ছে তেলের দাম, স্থানীয় বাজারে তেলের দাম নতুন করে বাড়ে নাই, আগের দামই আছে। কিন্তু তারপরেও আমদানিকারকদের একটা অজুহাত যে বিশ্ববাজারে এখন তেলের দাম বাড়ছে, প্রতিনিয়তই বাড়ছে, ফলে বিশ্ববাজারের যে দাম সেই দাম অনুযায়ী তারা এখন আগের নির্ধারিত দরে তেল বিক্রি করতে পারছেন না। এই দরে তেল বিক্রি করলে তাদের লোকসান গুনতে হচ্ছে, এই ধরনের একটা অজুহাত তারা দীর্ঘদিন ধরে বলে আসছে। সম্ভবত যেটা আমরা ছোট ব্যবসায়ীদের সাথে কথা বলে, বিভিন্ন বাজারে ব্যবসায়ী এবং ক্রেতাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তাতে ঘটনা হয়তো এমন হতে পারে যে তেলের দাম বাড়বে সেই ধরনের একটা ইচ্ছা থেকে, সেই ধরনের একটা আশা আকাঙ্ক্ষা থেকেই ডিলাররা তেলের মজুত করে রাখতে পারে। যদিও ডিলাররা বাজারে বিভিন্ন কোম্পানির ডিলাররা আমাদেরকে জানিয়েছেন যে কোম্পানিগুলোই আসলে তেলের সরবরাহ কমিয়েছে বাজারে, কিন্তু আমদানিকারকরা ডিলারদের এই অভিযোগকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিচ্ছেন। তারা বলছেন যে তারা গত 1 মাসের তুলনায় বাজারে পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করছেন। ডিলাররা হয়তো দাম বাড়তে পারে এমন ধরনের প্রত্যাশা রেখেই তারা হয়তো তেল গোপনে মজুত করে রাখতে পারে। এই কারণেই বাজারে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে আমার মনে হয়। কোনো সিন্ডিকেট কি তৈরি হয়েছে কিনা এর মধ্যে? ডেফিনেটলি সিন্ডিকেট, এখানে তেলের সংকট মানেই হচ্ছে যে নিশ্চয়ই সিন্ডিকেটের কোনো ছায়া আছে, যেটা হয়তো আমরা সরাসরি দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে আমদানিকারকরা বলছেন বাজারে তেল সরবরাহ করছেন, অর্থাৎ তারা আগের তুলনায় সরবরাহ বাড়িয়েছেন, তাহলে সেই তেল যাবে কোথায়? তার আমদানিকারকরা তেল সরবরাহ করে ডিলাররা সেটা ছোট ব্যবসায়ী অর্থাৎ খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। এখন ডিলাররা যদি খুচরা ব্যবসায়ীদের কাছে তেল বিক্রি না করেন, তাহলে খুচরা ব্যবসায়ীরা তেল পাবে না, আর খুচরা ব্যবসায়ীরা দোকানে তেল রাখতে না পারলে ক্রেতা, আমার মতো আপনার মতো ভোক্তা যারা, তারাও তেল কিনতে পারবে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ডিলার পর্যায়ে হয়তো কোনো কারসাজি হতে পারে, ডিলাররা হয়তো কোনোভাবে তেল মজুত করে রাখতে পারে, আর এইখানেই হয়তো কোনো ধরনের সিন্ডিকেট তৈরি হয়ে থাকতে পারে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তা অধিকারের এই বিষয়গুলোতে মনিটরিংয়ের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? এখানে বাজার মনিটরিংয়ের বিষয়টা আসলে সবচেয়ে বেশি দেখভাল করে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তো ওই অধিদপ্তরের কাজ সারা বছরই চলমান থাকে। বাজারে এক এক সময় এক এক জিনিসের দাম ওঠানামা করে, কখনো ডিম, কখনো চাল, কখনো ডাল, কখনো তেল, কখনো পেঁয়াজ। যখন যে জিনিস নিয়ে একটা বাজারে হইচই হয় তখন তারা ওই প্রোডাক্ট নিয়েই কাজ করে। তো আমি মনে করি যেহেতু প্রতি বছরেই রমজানের 2 মাস 3 মাস আগে তেলের বাজারে এই ধরনের একটা অস্থিরতা তৈরি হয় রমজানকে ঘিরে, অর্থাৎ রমজানের আগে 2-1 দফা দাম বাড়ানোর একটা চেষ্টা থাকে কোম্পানিগুলোর। তো সেক্ষেত্রে প্রতি বছরেই সরকার শুল্ক ছাড়ের বিষয়ে সবসময় একটা ইতিবাচক ধারায় থাকে। এবারেও সেই ইতিবাচক ধারায় সরকার ছিল। 2 দফায় গত অক্টোবর এবং নভেম্বরের 2 দফায় শুল্ক কর ছাড় দিয়েছে সরকার। কিন্তু তারপরে যেহেতু বাজারে অস্থিরতা কাটেনি, সেক্ষেত্রে আমি বলবো যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা ভোক্তা অধিদপ্তর অবশ্যই এ বিষয়ে কাজ করতে পারে। নিয়মিত বাজার মনিটরিং করলে সারা দেশে, শুধু ঢাকা না, সারা দেশেই বাজার মনিটরিং করলে কিছুটা হলেও নিয়ন্ত্রণ অবশ্যই আসবে। যারা কারসাজির সাথে জড়িত, বিশেষ করে ডিলাররা, তারা হয়তো এই সুযোগটা পাবে না।
আরেকটি বিষয় জানতে চাই, শুধুমাত্র তেল নয়, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সেগুলোর দাম ঊর্ধ্বগতিতে আছে। এখন বর্তমানে বাজারের পরিস্থিতিটা কি? এখন তো বেসিক্যালি নিত্যপণ্য বলতে আমরা ধরেন চাল, ডাল, তেল, চিনি এবং সবজি, মাছ, মাংস এগুলোকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস বা পণ্য মনে করি। তো এখন যেহেতু শীত মৌসুম আসছে, শীতের সবজি বাজারে আসা শুরু করছে, ফলে সবজির বাজারে খুব একটা অস্থিরতা নেই। সবজির বাজার অনেকটাই কমতির দিকে। যেমন এখন এক সময় কাঁচামরিচ, আজ থেকে 1-1.5 মাস আগেও, 2 মাস আগেও কাঁচামরিচের কেজি 500 টাকা ছুঁয়েছিল। সেটা এখন বাজারে 80 টাকা, 100 টাকা, 60 টাকায় বিক্রি হচ্ছে, পাওয়া যাচ্ছে। তো সবজির বাজারে তেমন একটা অস্থিরতা নেই। মাছ মাংসের বাজারও অনেকটা স্থিতিশীল আছে। নতুন চাল ওঠার কারণে চালের দামও কমতে শুরু করছে, কিন্তু এখন হচ্ছে যে যেমন চিনির দামও কমছে। গত 8-10 দিনে চিনির কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমছে। কিন্তু ডালের বাজারটা, বিশেষ করে ছোলার বাজারটা এখনও নিয়ন্ত্রণে আসে নাই। গত বছরের ঠিক এই সময়ের তুলনায় এখনও ছোলার কেজিতে 30 টাকার মতো বেশি, 20 থেকে 30 টাকা। এখনও 120, 125, 130 টাকা দরে ছোলা বিক্রি হচ্ছে। তো তেলের সাথে যেহেতু রমজানের অত্যাবশ্যকীয় পণ্য ছোলা, তেল, চিনি এগুলো, তো সেই হিসাবে ছোলার বাজারও, তেলের সাথে ছোলার বাজারও এখন নিয়ন্ত্রণ করা উচিত। ভোক্তা অধিদপ্তর থেকে নিয়মিত তদারকি চালানো উচিত বলে আমি মনে করি। একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, ভারত বাংলাদেশে যে একটা টানাপোড়েন চলছে, তাদের বাণিজ্য আমাদের সঙ্গে আছে, তো সব কিছু মিলিয়ে তারা যদি বেশ কিছু পণ্য তারা রপ্তানি আমাদের দেশে করবে না বলে তারা বলেছিল, সেটি যদি হয় আসলে কতটা সংকট বাড়বে? ডেফিনেটলি সংকট তো বাড়তে পারে। কারণ হচ্ছে যে যেমন ভারত থেকে আমরা কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করি, বিশেষ করে পেঁয়াজ। প্রতি বছরে 8 থেকে 10 লাখ টন পেঁয়াজ আমাদের ইম্পোর্ট করতে হয়। এর 90% আসে ভারত থেকে। পাশাপাশি চাল আসে, চিনি আসে, তাছাড়া পেঁয়াজ আসে। এই ধরনের কিছু নিত্যপণ্য, যেমন টমেটো, কাঁচা সবজির মধ্যে টমেটো, কাঁচামরিচ এগুলো সবসময় আসে। আলু ইম্পোর্ট করতে হয় আমাদের। তো ভারত বাংলাদেশ দুটো হচ্ছে পাশাপাশি দেশ হওয়ার কারণে স্থলপথে আমদানি রপ্তানিটা খুব সহজ। এলসি খোলার পরে অল্প সময়ের মধ্যে ব্যবসায়ীরা নিয়ে আসতে পারেন। সেই জন্যই ব্যবসায়ীরা, বাংলাদেশের যেসব ব্যবসায়ী আছেন তারা ভারত থেকে পণ্য আনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভারতের পাশাপাশি অন্য দেশ থেকেও আনেন, যেমন পাকিস্তান, চীন, মিয়ানমার, এই সমস্ত দেশ থেকেও বাংলাদেশ নিত্যপণ্য আমদানি করে। কিন্তু ভারত থেকে তুলনামূলক বেশি আসে। এখন ভারত বাংলাদেশের মধ্যে যে বর্তমান যে একটা কিছুটা উত্তেজনা পরিস্থিতি চলছে, ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে এক্সপোর্ট করবে না, মাঝে মধ্যে তারা আবার হচ্ছে স্থলবন্দর বন্ধ করে দেয়, আবার কখনো কখনো ঘোষণাও দিয়েছে 2-1 দিন বন্ধ রাখার পরে যদিও বন্দর চালু হয়েছে, কিন্তু এই ধরনের ঘোষণাও কিন্তু বাজারে এক ধরনের প্রভাব পড়ে। ভারত থেকে পণ্য না আসলে বাংলাদেশের বাজারে কিছুটা প্রভাব পড়বে, এবং এটা হয়তো একটা সময় এই প্রভাব থাকবে না। যখন বাংলাদেশের সাথে তৃতীয় দেশগুলোর সাথে যখন আরও সখ্যতা তৈরি হবে, অন্য দেশ থেকে যখন আমদানি বাড়তে থাকবে, তখন হয়তো ভারত প্রতিযোগিতার মার্কেটে, তখন ভারত চিন্তা করবে যে না, যেহেতু বাংলাদেশ আমাদের উপরে এখন নির্ভরশীলতা কেটে অন্য দেশের প্রতি তারা ঝুঁকি নিচ্ছে, তখন হয়তো ভারত এই ধরনের বিষয় চিন্তা করে তখন তারা আমদানি, তাদের রপ্তানিতে হয়তো ওই ধরনের নিষেধাজ্ঞা দিবেন, এবং তখন তারা পণ্য এক্সপোর্ট করতে হয়তো বাধ্য হবে। তবে পারতপক্ষে বাংলাদেশ ভারতের উপরে এখন অনেকটা নির্ভরশীল, এবং ভারত থেকে দীর্ঘদিন ধরেই আমাদের দেশে পণ্য আসে, অতীতেও আসছে, এখনও আসা অব্যাহত আছে। এখন যে উত্তেজনার মধ্যেও যে ইম্পোর্ট বন্ধ, বিষয়টা কিন্তু এমন না। কিন্তু ভবিষ্যতে যদি কখনো ইম্পোর্ট বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই বিকল্প দেশ নিয়ে ভাবতে হবে। ভারত থেকে আমাদের দেশে কোন পণ্যগুলো সবচেয়ে বেশি আসে, আর সেগুলো যদি আসা বন্ধ হয়ে যায়, বাংলাদেশের বিকল্প কি করা উচিত? বাংলাদেশের বিকল্প দুটো জিনিস করতে হবে। প্রথমত, সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে আমাদের নিজস্ব প্রোডাকশনকে। আমাদের স্থানীয় উৎপাদন যত বেশি বাড়াবেন, আমদানি নির্ভরশীলতা তত বেশি কেটে যাবে। আমদানি নির্ভরশীলতা কেটে গেলে আমাদের বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে। সেই জন্য উৎপাদন বাড়াতে হবে।
উৎপাদন বাড়াতে হলে আমাদের নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি করতে হবে। কৃষি উদ্যোক্তাদের বিভিন্ন সার, পেস্টিসাইড এবং বীজ দিয়ে সহায়তা করতে হবে। সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিতে হবে। ভর্তুকি দিলে আমাদের স্থানীয় উৎপাদন বাড়বে। পাশাপাশি অন্য দেশগুলো আমাদের আমদানির অন্য সোর্স অর্থাৎ উৎস রাষ্ট্র খুঁজতে হবে, যে ভারতের বিকল্প কোন কোন দেশ থেকে আনা যায়, সেটা এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। ধরেন এবছর হয়তো এখনও আমদানি করা যাচ্ছে, আগামী 1 বছর বা 2 বছর পর যদি তারা ধীরে ধীরে আমদানি, তাদের রপ্তানি যদি বন্ধ করে দেয় বাংলাদেশে, সেক্ষেত্রে বাংলাদেশের একটা ক্রাইসিস তৈরি হতে পারে। তো আমি মনে করি এখনই আমাদের নিজস্ব উৎপাদন বাড়ানোর প্রতি সবচেয়ে বেশি নজর দিতে হবে। পাশাপাশি পাকিস্তান, চীন, মিয়ানমার, থাইল্যান্ড, যেমন থাইল্যান্ড থেকে আমরা চাল আনি। চাল মূলত 2টো দেশ থেকে আসে, থাইল্যান্ড এবং ভারত থেকে। যেমন পেঁয়াজ আমাদের চীন থেকেও পেঁয়াজ আসে, পাকিস্তান থেকে আসে, ভারত থেকে আসে, মিয়ানমার থেকে আসে। মিয়ানমার এবং বাংলাদেশি পেঁয়াজের মধ্যে খুব বেশি একটা তফাৎ নাই। তো এই যে ভারতের বিকল্প দেশগুলো আমাদের খুঁজতে হবে, তাদের সাথে আমাদের বাণিজ্য সম্পর্ক জোরদার করতে হবে। তাহলে ভারত আমাদের কাছে রপ্তানি না করলেও আমাদের একটা সময় দেখা যায় আমাদের আর সমস্যা হবে না। ছোট্ট করে একটু জানতে চাই, বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই অন্তর্বর্তী সরকার কতটা সফল হয়েছে, আপনার মূল্যায়নটা একটু জানতে চাই। জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, বেসিক্যালি জুলাই থেকেই মূলত বাজারে জিনিসপত্রের দামটা বাড়তে থাকে। কারণ তখন হচ্ছে ছাত্রদের আন্দোলনের কারণে রাস্তাঘাট বন্ধ ছিল, অনেকে এলসি খোলে নেই, ব্যবসায়ীরা একটা অস্থিরতার কারণে ব্যবসায়ীদের মনের ভিতরে একটা টেনশন ছিল, সেই জন্য অনেকেই ঝুঁকি নিয়ে এলসি খোলে নেই। আবার উৎপাদন কার্যক্রমও ব্যাহত হয়েছে। ঠিক এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরেই কিন্তু সারা দেশেই বন্যা হয়েছে। এবার সবচেয়ে বেশি বৃষ্টিপাতও হয়েছে। বৃষ্টিপাতের কারণে ফসল, বিশেষ করে সবজি গাছ লাগাতে দেরি, সবজির বীজ ফলাইতে দেরি হয়ে গেছে, সেই জন্য সবজিও আসতে দেরি হচ্ছে। অর্থাৎ একটা হচ্ছে যে যদি গণতান্ত্রিক সরকার না থাকে তখন একটা অস্থিরতা থাকে। ব্যবসায়ীরা যারা বড় বড় উদ্যোক্তা যারা, তারা নতুন করে বিনিয়োগে যায় না, সেটাও একটা সমস্যা। আর হচ্ছে যে বৃষ্টিপাত এবং বন্যা সব কিছু মিলিয়ে আসলে বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে। সেটা অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু তাদের পূর্ব এক্সপিরিয়েন্স নেই, সেজন্য তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে যে পুরোপুরি সফল হয়েছে এটা আমি বলবো না, নিশ্চয়ই তাদেরও কিছু ব্যর্থতা আছে। তবে এই অল্প সময়ের মধ্যে আবার এই একটা অস্থির বাজারকে নিয়ন্ত্রণে আনাটাও কঠিন, এটা ধীরে ধীরে ঠিক হবে বলে মনে করি। ধন্যবাদ আপনাকে সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে সংবাদ পর্যালোচনার বিষয়বস্তু, এবং আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন। দেশ বিদেশের সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।